আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন এসবিটিভি ও গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এ মতিন সাহেব। যে মান্যবর চেয়ারম্যান সাহেব, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আপনাদেরকে ধন্যবাদ। আমি ইনশাআল্লাহ ভালো আছি। জি, আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি যে দীর্ঘদিন অপেক্ষার পর একটি জাতীয় নির্বাচন সামনে এবং বর্তমান সরকার একটা নির্ধারণ সময় বেঁধে দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি জনগণের মধ্যে এক প্রকার উদ্বেগ, উৎকণ্ঠা যে নির্বাচন আদতেও সুষ্ঠু হবে কিনা, নির্বাচন হবে কিনা যথাসময়ে, এবং নির্বাচন কেন্দ্রে সাধারণ জনগণ ভোট দিতে গিয়ে সঠিকভাবে ভোট প্রয়োগ করে এবং সুষ্ঠু শরীরে আবার বাসায় ফিরতে পারবে কিনা। এই যে উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জনগণ এখন কিন্তু মুখে মুখে এই কথাটা ছড়িয়ে পড়ছে। তো আপনি এবং আপনার দল কি মনে করেন যে নাগরিকের নিরাপত্তা আগে নিশ্চিত করার বেশি গুরুত্ব নাকি নির্বাচন প্রয়োজন? এ বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আসলে নাগরিকদের নিরাপত্তা এটা প্রথম বিবেচ্য বিষয়। তো এখন নাগরিকরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে, এটার জন্য আমি মনে করি বর্তমান সরকার প্রশাসন যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকাংশে ব্যর্থ হচ্ছে। কারণ এখানে নাগরিকরা যে কোনো জায়গার মধ্যে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ এখানে আজকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে। তো বিভক্তি তৈরি করার কারণে একটা অংশকে নিয়ে সরকার বা প্রশাসন যারা আছে, রাজনৈতিক দলের একটা অংশকে নিয়ে তারা প্রাধান্য দিচ্ছে, একটা অংশকে নিয়ে তারা কাজ করতে চাচ্ছে। দেশের মধ্যে প্রায় 54টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এখানে ওখান থেকে যদি আমরা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 10-15টা বা সর্বোচ্চ 20টা দল যদি সামনে এনে যদি তাদেরকে নিয়ে যদি টোটাল রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র, সরকার যদি তাদেরকে নিয়ে যদি ব্যস্ত হয়, আর নিবন্ধিত এতগুলো দল আছে, ওরা যাবে কোথায়? প্রথমে এখানে বৈষম্যর শিকার বলে আমরা মনে করছি। যে বৈষম্যর কারণে যদি রাষ্ট্রের যদি একটা অংশ যদি শুধু একটা অংশকে নিয়ে যদি রাষ্ট্র যদি চলে, সরকার যদি পরিচালনা করে, দেশ পরিচালনা করে, স্বাভাবিকভাবে এখানে বৈষম্য তো হবেই। প্রথম বৈষম্য হওয়ার কারণে যে রাষ্ট্রের একটা বিশাল জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যে কোনো মুহূর্তে তারা কিভাবে যে সমাজের মধ্যে বসবাস করবে এটা নিয়ে তারা বড় শঙ্কিত, এবং আমরাও শঙ্কিত। কারণ এখানে দেশের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ এই আতঙ্ক বিরাজ হওয়ার কারণ হলো যে সরকার যে রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো আছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে, নিবন্ধিত দলগুলোকে বর্তমান যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটাকে বিভক্ত করেছে। এটা বিভক্ত করে রাজনৈতিক দলগুলোর একটা অংশকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা চেষ্টা করছে। এটা এই বিভাজনটা রাষ্ট্রের জন্য বড় হুমকি বলে আমরা মনে করছি। কারণ বিভাজন করে তো একটা রাষ্ট্র চলতে পারে না। যারা বিভাজন করে যে অংশটাকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে, এটা হয়তো আমরা যেটা বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যটা পাচ্ছি, তার মাত্র 40% জনগণ এটা শাসনসৃষ্ট। তাহলে 60% জনগণ কিন্তু এই যে অংশ থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে নিয়ে পরিচালনা করছেন, তারা বাইরে বলবো রয়েছে 60% জনগণ। তাহলে এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে 60% জনগণ যদি রাজনৈতিক দলের যদি 60% জনগণ যদি বাইরে থাকে, তাহলে দেশের মধ্যে আর নিরাপত্তা কিভাবে হয় এবং দেশ শান্তি কিভাবে হবে, সেক্ষেত্রে বৈষম্য কিভাবে দূর হবে? সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে নির্বাচন দেবার আগে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনে যাওয়া উচিত? নিশ্চয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষ যাতে নির্বাচনের মধ্যে নিজের স্বাধীনভাবে নিজের অধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই বিষয়টি 1 নম্বরের মধ্যে প্রাধান্য দেওয়া প্রয়োজন। কারণ এটা যদি না হয় তাহলে তাও তো হবে নির্বাচন অংশ বিশেষ। সেক্ষেত্রে যদি নির্বাচনকে পিছাইতে হয়, আপনি কি পিছানোর ক্ষেত্রে পক্ষপাতী? আমরা অবশ্যই নির্বাচন পিছানোর জন্য একদিন পিছানোর পক্ষে না।
আমরা অবশ্যই যথাসময়ে নির্বাচন করা প্রয়োজন, কারণ এবং নিরাপত্তার বিষয়টা অধিক গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। আপনার কাছে আরেকটা প্রশ্ন আসবো, সেটা হচ্ছে সাম্প্রতিক আমরা জানি যে 3বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া খুবই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছেন এবং তিনি খুবই অসুস্থ। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতিতে যারা আছেন তারাও দেখতে যাচ্ছেন। তো আমরা জানতে পেরেছি যে আপনিও কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রীকে দেখার জন্য আপনি হাসপাতালে গিয়েছিলেন এবং আপনি যখনই গিয়েছেন ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টাও গিয়েছেন। তো আপনারা সেখানে যে কি অনুভব করতে পেরেছেন এবং ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে আপনারা দেখা করতে বা সাক্ষাৎ করতে পেরেছেন কিনা, সে এখন সর্বশেষ কি অবস্থায় আছে? আমরা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মানে আপনাকে বলছি, আমরা গিয়েছি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল এবং মানে যে জাতীয়তাবাদী দল যে বিএনপি, এটা বাংলাদেশের মধ্যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দল। ওই দলের নেত্রী তিনি গুরুতর অসুস্থ, আমরা তাকে দেখার জন্য গিয়েছি। তো অনেকে ইতিমধ্যে দেখেছেন এবং তাকে মানে সশক্ত দেখে তার জন্য দোয়া করেছেন, আবার যাদের দোয়ার পরিবর্তে যারা আশীর্বাদ করছেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা তার পাশে যাওয়ার সুযোগটা হয়নি। তার জন্য পাশে গিয়ে যে তার জন্য একটা দোয়া করব, আমরা ওই মনোভাব নিয়ে গিয়েছিলাম, আমরা কিন্তু ওই পর্যন্ত যেতে পারি নাই। ইতিমধ্যে কেন যেতে পারলাম না এটার ব্যাপারে যে প্রশাসন বললেন যে ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা আসতেছে। বিএনপির সিনিয়র কোনো নেতাদের সঙ্গে কথা হয়েছে না, বিএনপির সিনিয়র নেতারা সবগুলা রিজার্ভের মধ্যে ছিলেন যে যার সাথে কথা বলবো, কারণ তারা প্রশাসন ওই যে প্রধান উপদেষ্টা যাওয়ার অজুহাতে যে ওইটাকে সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণ করে রেখেছে, মানে ওই হাসপাতালের এলাকাটা, এবং যে বিএনপির সিনিয়র নেতারা যেখানে অবস্থান করছেন ওখানে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব। তো আমরা আমাদের মতো করে, যেহেতু আমরা ম্যাডামের বিএনপি নেত্রীর মানে আমরা সশক্তকে দেখার সুযোগ ছিল না, এরপরও আমরা নিয়ম অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে হাসপাতালের মধ্যে গিয়ে তার জন্য আমরা দোয়া করলাম এবং তার যে মানে যে সুস্থতার জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করলাম এবং আমরা চাই তিনি আরও বেঁচে থাকুক এবং সুন্দরভাবে বেঁচে থাকুক এবং তার বেঁচে থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন আসবো। জনমনে একটা প্রশ্ন যে আপনারা 2018-তে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথে নির্বাচন করেছেন, 2024-এ করেছেন। তো সেখানে যেগুলো দল নির্বাচন করেছেন তাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্ট সরকারের দোসর বা অংশীদারিত্ব। সেক্ষেত্রে আপনারা অনেকটা গা ভাসিয়ে চলছেন, এমনটাই জনমনের প্রশ্ন। তো আপনারা কেন দোসর হবেন না বা আপনারা কেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের অংশীদারিত্ব হবেন না? আপনারা তো 2বার নির্বাচন করেছেন। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে 18 নির্বাচনের মধ্যে 14 নির্বাচনের মধ্যে আমরা অংশগ্রহণ করলাম। 14 নির্বাচনে আমরা মনোনয়নপত্র জমা দিলাম। যখন জানতে পারলাম যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, বিএনপি বা বিএনপির সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সাথে। তারা আমাদের কোনো গুরুত্ব দিল না। এরপরও আমরা মনে করলাম যে দেশের বৃহৎ একটা রাজনৈতিক দল এবং তার মানে জোট সঙ্গীরা নির্বাচন অংশগ্রহণ করছে না, আমরা নির্বাচন থেকে মানে নিজেদেরকে গুটিয়ে নিলাম। আমরা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পরও আমরা সবগুলো প্রত্যাহার করে নিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমরা যাদের কারণে নির্বাচন থেকে সরে আসলাম তারা কিন্তু আমাদের ন্যূনতম তাদের সাক্ষাতের জন্য আমরা চেষ্টা করলাম 14 নির্বাচনে, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে তারা আমাদের সাক্ষাৎ করার ব্যাপারে তারা প্রয়োজন অনুভব করলো না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এরপরও আমরা আমাদের মতো চললাম। 18 নির্বাচন মধ্যে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করলাম। কিন্তু 18 নির্বাচনটা নিশ্চয়ই এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি ওই ব্যাখ্যা করতে চাচ্ছি না, যে এটা অনেক পুরানো কথা। এবং 24-এর নির্বাচন, যেহেতু আমরা একটা মানে দল, আমরা নির্বাচনমুখী দল, এখন আমরা আমাদের দায়িত্ব হলো, আমাদের নিবন্ধিত একটা রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব হলো নির্বাচনে অংশগ্রহণ করা। এবং অংশগ্রহণ না করলে যারা নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতা দখলের জন্য যারা কাজ করছেন ওগুলো বাস্তবে দেখার জন্য নির্বাচন অংশগ্রহণ করা প্রয়োজন ছিল। আমরা নির্বাচন অংশগ্রহণ করছিলাম 24-এ, তবে আমরা কারোর সাথে জোট করে না, আমরা এককভাবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে এবং আমার নিবন্ধিত একটা দল, আমার দলের স্বার্থ রক্ষা করার জন্য
আমরা আমাদের মতো করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যদিও বা ওইটা নির্বাচন হয়নি। কারণ আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করতাম, ওখানে নির্বাচনের দিন কী হলো, কীভাবে ওরা নির্বাচন, অবজারভেশন করা সম্ভব, এটা কিন্তু আমাদের বাইরে থেকে দেখার সুযোগ ছিল না। আমাদের যাওয়ার কারণে এটা আমরা নিশ্চিত হয়েছি 24-এর নির্বাচনে ওইটা কোনো নির্বাচনে হয় নাই, এটা সিলেকশন হলো। অতএব এটা আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, অতএব আমি যদি প্রত্যক্ষদর্শী না হতাম তাহলে কিন্তু বাইরে থেকে বলে এটা অনুমান ভিত্তিক হতো বা কারো থেকে শোনা কথা হতো, কিন্তু আমি প্রত্যক্ষদর্শী, ওখানে কোনো নির্বাচন হয় নাই। এটা মানে ওরা সিলেকশন করে দিল কাকে কোথায় ঘোষণা দেবে, এটা ঘোষণাটা হয়েছে মাত্র 24-এর নির্বাচনে। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটা জিনিস, যে আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রয়েছে এবং বিশেষ করে রাজনীতিতে সরব জামাত ইসলাম, তারপর হচ্ছে আপনার চরমোনাই, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি জামাত সহ আরও অন্যান্য দল নিয়ে 8টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটা জোট করেছে এবং পাশাপাশি আপনারাও বৃহত্তর সুন্নি একটি জোট করেছেন। তো জামাত কি কখনো আপনাদের কোনো প্রস্তাবনা পাঠিয়েছে কিনা এই জোটের সাথে মিলিত হওয়ার জন্য, বা আপনারা কোনো লবিং করছেন কিনা তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য? না, আমরা তাদের সাথে লবিং করে নাই এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো প্রস্তাবও দেওয়া হয় নাই যে তাদের সাথে বসার জন্য। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি, আমরা আমাদের যে আদর্শ ইসলামের, আমরা আমাদের আদর্শের উপরে ভিত্তি করে আমরা আমাদের মতো করে পরিচালিত হচ্ছি। আমরা কিন্তু আপনাদের আকীদাটা আপনারা ঠিক না, আকীদা না, আমাদের একটা নীতি নৈতিকতার প্রশ্ন এখানে জড়িত আছে। আমাদের নীতি নৈতিকতা আমরা বহাল রেখে আমরা ইতিমধ্যে আমরা কোনো জোট করে নেই। আমরা 91 নির্বাচন থেকে এই পর্যন্ত আমরা নির্বাচন করছি এককভাবে, আমরা কারোর সাথে জোট করি নাই। আমরা এককভাবে নির্বাচন করছি আমাদের স্বাধীনভাবে, আমরা কারো পক্ষ হয়ে কোনো দিন ওকালতি করিনি এবং ওকালতি করে আমাদের কোনো মানে এই পরিকল্পনা আমাদের নেই। অতএব আমরা 24-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আমাদের দলের স্বার্থে, আমাদের নাগরিক অধিকার এটা আমার নির্বাচনে অংশগ্রহণ করা। আমি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতাম, ওখানে বাস্তবে কি হচ্ছে এটা জাতির সামনে উপস্থাপন করতে পারতাম না। এই কারণে আমরা নির্বাচন করেছি এবং আমরা শুধুমাত্র যাদের উপরে যে মানে সদ্যের নির্বাচনের মধ্যে যাদের উপর ভর করে যে আমরা নির্বাচন থেকে পিছিয়ে আসলাম, দুর্ভাগ্যজনকভাবে তারা একবারের জন্য আমাদের একটা খবরও নিল না যে আমরা একটা বড় একটা রাজনৈতিক দল, যে আমরা নির্বাচন থেকে মানে দূরে আছি, যে আমাদের সাথে যে আরও কিছু রাজনৈতিক দল যে নির্বাচন থেকে যে মানে পিছিয়ে আসলো, তাদের কি অবস্থা এবং তাদের কি কর্মকাণ্ড, এবং আমাদের খোঁজখবরটা পর্যন্ত নিল না এবং আমাদের সাথে একটা টেলিফোন করার তারা প্রয়োজন অনুভব করলো না। অথচ আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু এমন নির্মমভাবে আচরণ আমাদের সাথে করলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতির মাঠে আপনাদের অবস্থান কি? আপনারা তো কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না এবং অনেকেই বলে থাকে যে ইসলামিক ফ্রন্টে তো দেশের জন্য বা দেশের কল্যাণের জন্য তেমন কিছু পরিলক্ষিত নয়। তাহলে জনগণ কেন আপনাদেরকে ভোট দেবে এবং আগামীতে আপনারা কিভাবে মাঠে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মোকাবিলা করবেন? দেখেন, আপনি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমাদেরকে কেন ভোট দিবে? আমাদের জাতির জন্য আমরা কিছু করে নেই। প্রথম কথা হলো যে আমরা রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা ভোগ করি নাই। আমি কিভাবে রাষ্ট্রের মানে আমরা কল্যাণ করব? অতএব আমি যেহেতু রাষ্ট্রের পার্টনার না, রাষ্ট্রের কোনো অংশের আমি মালিক না এবং দায়িত্বশীল না, আমি রাষ্ট্রের মানে আমার জনগণের আমি কল্যাণ করার আমার সুযোগ নাই। আমি শুধু এই কারণে আমাদের যেটা বিষয় যে আমরা সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা, শান্তিতে বিশ্বাসী যারা জনগণ, এই শান্তিতে বিশ্বাসী জনগণ শুধু মুসলমান নয়, শান্তিতে বিশ্বাসী মুসলমানের মধ্যে যতগুলো সম্প্রদায় আছে সকল সম্প্রদায়, পাশাপাশি দেশের মধ্যে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে ওই সম্প্রদায়ের মধ্যে অনেক শান্তিপ্রিয় জনগণ আছে। আমরা এই শান্তিপ্রিয় জনগণের পক্ষেই আমাদের মিশন এবং আমাদের কর্মকাণ্ড। আমরা যেন তেনভাবে আমরা ক্ষমতা যাওয়াকে আমরা এটা নিরাপদ মনে করি না, এটা আমরা নৈতিকতার বিরোধী মনে করি। আমরা আমাদের আদর্শের কথাটা জাতির সামনে উপস্থাপন করতে চাই, কিন্তু আমাদের কথা আমরা এই যে বৃহৎ অংশ সেটা হলো যে প্রথম কথা হলো যে শান্তিতে বিশ্বাসী মুসলমানদের যে অংশটা, এবং মুসলমান ছাড়া যে মুসলমানের পাশাপাশি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে অনেক বিরাট একটা অংশ শান্তিতে বিশ্বাসী এবং তারা অধিকার হারা। তারা সবচেয়ে বড় কথা হলো যে তারা অধিকার হারা, যারা শান্তিতে বিশ্বাসী
তারা এই দেশে সবসময় তারা বঞ্চিত অধিকার হারা একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ব্যাপারে কোনো কেউ কথা বলছে না। আমরা এই অধিকার বঞ্চিত এই শান্তিপ্রিয় জনগণের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদেরকে নিয়ে আমরা চলছি। আমরা যেন তেনভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়াকে আমরা প্রয়োজন অনুভব করছি না। আমরা চাই আমার আদর্শের উপরে, আমার নীতি নৈতিকতার উপর বার করে আমরা চাচ্ছি যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ যদি মনে করে যে আমাদের দ্বারা, আমাদের দলের দ্বারা তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, অধিকার নিশ্চিত হবে এবং যার কল্যাণ হবে, যার পাওনা পৌঁছায় দেব এবং রাষ্ট্রের কল্যাণ হবে। রাষ্ট্র থেকে আজকে যে রাষ্ট্রকে যেভাবে গ্রাস করেছে, যে বিভিন্নভাবে যে দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, দখলদারিত্ব, এই যে বৈষম্য, এই বৈষম্য থেকে মুক্তির জন্য জনগণ যেদিন মনে করবে যে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার প্রয়োজন, আমরা জনগণের তাদের সমর্থন নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাই। আমরা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কোনো প্রয়োজন আমরা অনুভব করছি না। আমরা জোর করে কেন ক্ষমতা যাব? আপনার কথার মধ্যে এটাই বেরিয়ে আসতেছে যে জনগণ যদি শান্তিতে থাকতে চায়, শান্তিপ্রিয় যারা, তারা আপনাদেরকে অবশ্যই ভোট দিবে। এর পাশাপাশি বাংলাদেশের মধ্যে এখানে 70% মানুষ অধিকার হারা। জি, চমৎকার বলছেন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে, বিশেষ করে সাবেক ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার ফাঁসির রায় যেদিনকে হলো, ঠিক সেদিনকেই পার্বত্য চট্টগ্রাম বন্দর নিয়ে বেশ কিছু গণমাধ্যমে কথা আসছে। তবে তার মধ্যে সর্বপ্রথম আমার মনে হয় এবং জোরালোভাবে আপনি এর প্রতিবাদ করেছেন এবং আপনি আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে এমন একটা কথা বলেছিলেন যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তাহলে সেনাপ্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের জায়গায় চলে যায়। এ বিষয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একদিকে যে সাবেক প্রধানমন্ত্রীর সহ 3 জন মন্ত্রীর, 2 জন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন পুলিশের একজন অফিসার, এদের যেদিন রায় হচ্ছে গোটা জাতি ওই রায়কে নিয়ে তাদের দিকে নজর। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ দিনে সরকার এমন একটা ন্যাক্কারজনক চুক্তি করলো যেটা গোটা জাতিকে লজ্জিত করেছে, গোটা জাতিকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি। কারণ আমরা মনে করি যে চট্টগ্রাম পোর্ট, এই যে যে পোর্টগুলো যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে চুক্তিটা করলো, এটা দেশের প্রথম নিরাপত্তার উপর আমরা হুমকি মনে করছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি বলে আমরা মনে করছি। যদি বিদেশে বিনিয়োগের আমরা পক্ষে, তো বিদেশে বিনিয়োগ শুধু আমার পোর্টকে নিয়ে হবে কেন? পোর্ট তো এটা আমার দেশের আভ্যন্তরীণ বিষয়, আমার নিরাপত্তার প্রশ্ন জড়িত। বাংলাদেশের মধ্যে বিনিয়োগ তো হাজার জায়গা আছে, হাজারো প্রকল্প আছে, এলাকা আছে, অঞ্চল আছে। ওই ক্ষেত্রে বিনিয়োগ না করে আমার দেশের যেখানে নিরাপত্তার সাথে জড়িত, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেখানে জড়িত, ওই জায়গার মধ্যে তারা কেন এখানে বিনিয়োগ করবে? কেন ওইটার জন্য চুক্তি করলো সরকার? এবং এই চুক্তি করার তো তাদের কোনো এখতিয়ার নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে বিদেশের সাথে দেশের সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট এমন বিষয়ে চুক্তি করার এবং কারোর সাথে কমিটমেন্ট দেওয়ার এবং কারোর সাথে এই ব্যাপারে বোঝাপড়া করার কোনো এখতিয়ার বর্তমান সরকারের নাই। কিন্তু জাতিকে অন্ধকারে রেখে যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতি যখন, গোটা দেশের মানুষ যখন যে ওই রায় কি হচ্ছে ওইদিকে যখন নজর দিচ্ছে, ওই মুহূর্তে গোটা জাতিকে অন্ধকারে রেখে তারা এই চুক্তিটা করলো। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই চুক্তি করার কোনো এখতিয়ার কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এবং আমার আরেকটা বিষয় আমরা যেটা দেখছি, এই যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে আসলে কি হচ্ছে এটা কিন্তু জাতি কিছু জানে না। এই যে উত্তরবঙ্গের মধ্যে লালমনিরহাট এবং দিনাজপুর এবং পঞ্চগড়, আসলে ওখানে আমার সীমান্তের মধ্যে কি হচ্ছে আমরা বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি। ওখানে আমাদের দেশের ওই অঞ্চলের মধ্যে, সীমানার মধ্যে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। হিল ট্যাক্সের মধ্যে কি হচ্ছে জাতি কিছু জানে না। ওইটার ব্যাপারে আমরা দেশের, ওইটা আমার সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, কিন্তু সরকারের ব্যাপারে নীরব। এবং যেটা আজকে যে কক্সবাজারের মধ্যে যে সেন্ট মার্টিন, এটা আমার দেশের অংশ, এটা আমরা জানতে পারছি। ওখানে কেন আমরা অনুমতি নিয়ে যাব?
এটা কেন, এটা কি হলো ওখানে, এটা আমার দেশের সার্বভৌমত্বের উপরে এটা আঘাত বলে মনে করি। এই ব্যাপারটা সরকার কি করলো, যে মানে বিদেশের সাথে কি করলো, কি চুক্তি করলো না করলো, কেন সেন্ট মার্টিনের মধ্যে অনুমতি নিয়ে যেতে হবে, এই বিষয়টি বর্তমান সরকারকে অবশ্যই জবাব দেওয়া প্রয়োজন, জাতিকে এই ব্যাপারে অবহিত করা প্রয়োজন বলে আপনার মনে করি। জি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি একটি রাজনৈতিক দলের প্রধান, একজন রাজনৈতিক দলের প্রধান হয়ে আপনি এই ধরনের মন্তব্য করাটা কতটা সমীচীন যে বর্তমান উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার যদি কোনো কিছু ঠিকভাবে পালন করতে না পারে তাহলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়? আমরা সেটাই বলছি, যদি সরকার যে মানে দেশের যেটা সার্বভৌমত্বের সাথে জড়িত চট্টগ্রাম পোর্ট, এই সার্বভৌমত্বের সাথে জড়িত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যে সরকার যেভাবে মানে একটা বিদেশি সংস্থার সাথে যেভাবে চুক্তিটা করলো, জাতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আজ দিন পর্যন্ত চুক্তির কন্ডিশনটা কি জাতির সামনে উপস্থাপন করা হলো না, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমরা এই কথাই বলছি, সরকার যে সর্বক্ষেত্রে সরকার কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যদি সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মানে আমরা বলবো, কারণ আমাদের তো দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, আমরা সেই জন্য বলছিলাম যদি সরকার যদি যে বর্তমান যে একটা অরাজক পরিস্থিতি, এখন কোনো মানুষের নিরাপত্তা বলতে আর কিছু নেই, এবং মানুষের ব্যবসা বাণিজ্য সব আজ বন্ধ হয়ে গেছে। আজকে মানুষ ঘর থেকে বার হওয়ার সময় ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খুব শোচনীয়, অনেকগুলো ব্যাংক কিন্তু দেউলিয়া। ব্যাংকিং সেক্টর বলে দেশ বিদেশ মানে আমার দেশের মানে ব্যবসা বাণিজ্য বলেন, যে মানে ইন্ডাস্ট্রিয়াল বিষয় বলেন, যে মানে সব জায়গা আজকে সব বন্ধ হয়ে গেছে। তাহলে এবং অপরদিকে প্রশাসনের মধ্যে যেভাবে প্রশাসন ভেঙে পড়েছে, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা সেই জন্য বলছি, যদি সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ অপারগ হয়, একটা সামনে যেহেতু একটা জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য যদি যথার্থ পদক্ষেপ নিতে সরকার যদি অপারগ হয়, আমরা বলবো দেশপ্রেমিক সেনাবাহিনীকে এটার যে আল্লামা মতিন সাহেব, এম এ মতিন সাহেব, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসি। সর্বশেষ আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনার বৃহত্তর সুন্নি জোট এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আগামী নির্বাচনে কতজন সদস্য আপনারা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন বা কত টাকা প্রতিদ্বন্দ্বিতা করবেন? আমরা আমাদের বৃহৎ সুন্নি জোটের পক্ষ থেকে আমাদের পরিকল্পনা হলো আমরা 300 আসনে নির্বাচন করব। আমাদের টার্গেট 300 আসন, বাদবাকিটা আমরা এটা চেষ্টা করে যাচ্ছি আমরা 300 আসনে নির্বাচন করার জন্য। বাদবাকিটা শেষ মুহূর্তে আমরা কি পারলাম এটা নিশ্চয়ই আপনারা জানবেন, জাতীয় জানতে পারবে। তবে আমাদের লক্ষ্য হলো 300 আসনের মধ্যে আমাদের বৃহৎ সুন্নি জোটের পক্ষ থেকে আমরা প্রার্থী ইনশাল্লাহ দেব। এবং আমরা জানি এই দেশের মধ্যে শান্তিপ্রিয় জনগণ, অধিকার হারা জনগণ, অধিকার বঞ্চিত জনগণ এবং যে সাম্প্রদায়িক যে মানে মুক্ত যে একটা গোষ্ঠী চাচ্ছে শান্তিপ্রিয় একটা রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার জন্য। জি হজরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন ব্যস্তশীল মানুষ এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের এই আজকের স্টুডিওতে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, যে আপনাদের এই চ্যানেলটাকে আমরা ধন্যবাদ জানাই, যে মানুষের কথাগুলো যে জাতির সামনে উপস্থাপন করার জন্য যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। জি দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা এসবিটিভি ও গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপে আমাদের আজকের স্টুডিওর অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন সাহেব। দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনারা সকলেই এসবিটিভির সঙ্গে থাকুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।